কবিরাজের আসর সন্ধ্যা ঘনিয়ে আসছিল। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল রুকসানা। বয়স প্রায় ৩৫-৪০ হবে। শাড়ির আঁচলে চেপে ধরেছিল ছোট্ট একটি পুটুলি, তাতে দুধ, কলা আর লাল চটকদার পাঁঠার মাংস। কবিরাজ বলেছিলেন, এগুলোর সঙ্গে আনবি, কাজ হবে। রুকসানার সংসারে শান্তি নেই। অনেক বছর স্বামী হাশেম দিনমজুর মানুষ, তবে মেজাজে জ্বলন্ত আগুন। সামান্য কিছু হলেই রুকসানাকে কালাগাল আর মারধর। সন্তানও হয়নি। আশপাশের লোকেরা মুখে মুখে বলে, ওর গৃহ কালো আছে, উনি অশুভ। আর সেই দুঃখ নিয়েই আজ সে কবিরাজ সিরাজুলের কাছে যাচ্ছে। কবিরাজ সিরাজুলের নাম এ অঞ্চলে খুব বিখ্যাত। নাকি তার মন্ত্র পড়া পানি খেলেই রোগ সেরে যায়, সংসারে মিলন আসে, সন্তান জন্ম হয়। আর এই আশায় রুকসানা একদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আসরে চলে যায়। প্রথম দেখা। সিরাজুলের আসর গ্রাম থেকে খানিকটা দূরে। চারদিকে বাঁশঝাড়, ছোট্ট কুঁড়েঘাড়, ভেতরে ধূপের গন্ধ। রুকসানা ভেতরে ঢুকতেই সিরাজুল চোখ তুলে তাকালেন। এক পলকেই যেন থমকে গেলেন। সাদা শাড়ির ফাঁকে রুকসানার মুখ, অদ্ভুত শান্ত আর বিষণ্ণ। বসো। জি। কবিরাজের কণ্ঠ খুব নরম। তিনি মন্ত্র পড়লেন, ধোঁয়া ছাড়লেন, এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, তবে তোমাকে ৩ শুক্রবার আসতে হবে। মনের জোর থাকতে হবে। রুকসানা ভয়ে ভয়ে মাথা নেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে কবিরাজ তাঁকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে অদ্ভুত কিছু ছিল, যেন কোনো গভীর বিষাদ কিংবা আরও কিছু। দ্বিতীয় শুক্রবার। পরের শুক্রবার রুকসানা আরও আগে গিয়ে বসল। এবার তার সঙ্গে একটি লাল শাড়ি আর সিঁদুরের পুটুলি নিয়ে গেল। কবিরাজ মন্ত্র পড়তে পড়তে তার হাত ছুঁয়ে দিলেন। বললেন, তুমি খুব কষ্ট পেয়েছ, আমি জানি। তোমার স্বামীও জানে না তুমি কত বড় শাস্তি ভোগ করছ। রুকসানা চমকে উঠল। সত্যি তো? এ কথাগুলো আর কেউ কখনো বলেনি? সিরাজুল বললেন, তোমার ভেতরে শক্তি আছে, একদিন সব বদলে যাবে। সেদিন ঘর ছাড়ার আগে কবিরাজ হঠাৎ বললেন, কখনো কখনো আমার মনে হয় তুমি আমার ঘরেই রয়ে যাও। রুকসানা ভড়কে গেল। কি বলতে চায় তিনি? কিন্তু তার ভেতরে যেন এক ফাঁপা জায়গায় এই কথা গিয়েই লাগল। মনে হলো কেউ বুঝতে পারছে তাকে। তৃতীয় শুক্রবার। তৃতীয় শুক্রবারে রুকসানা যেতেই কবিরাজ তাঁকে এক টুকরো চিরকুট দিয়ে বললেন, এগুলো করে নিও, তবে আমি কিছু কথা বলবো আজ। রুকসানা বসে পড়ল। সিরাজুল ধীরে ধীরে বললেন, তুমি যখন প্রথম এলে, তোমাকে দেখে মনে হলো এ মেয়েটি বাঁচতে জানে না, শুধু মরেই চলেছে। জানো, আমারও তাই লাগে। আমি বহু বছর ধরে লোকজনের সমস্যা ঠিক করি, ওদের ঘর সংসার ফিরিয়ে দিই, কিন্তু নিজের ঘরে আগুন জ্বলতে দেখেও কিছু করতে পারি না। রুকসানা নীরবে শুনছিল। সিরাজুলের চোখ ছলছল করে উঠল। তিনি ফিসফিস করে বললেন, তুমি চলে গেলে আমার আসর একেবারে ফাঁকা লাগে। আমি তোমায় চাই রুকসানা। রুকসানা স্তব্ধ। এতদিন যিনি তার সমস্যার সমাধান করছিলেন, তিনি তাকে নতুন এক সমস্যার সামনে দাঁড় করালেন। আপনি কি বলছেন? আমি বিবাহিতা মহিলা। জানি, তবু এই মনের কথা চেপে রাখতে পারছি না। রুকসানা কিছু না বলে উঠে চলে এলো। সেদিন রাতের বৃষ্টি যেন তার বুক ভিজিয়ে দিল। অশান্ত দিনগুলো। এরপর রুকসানার দিনগুলো অদ্ভুত হয়ে গেল। একদিকে স্বামী হাশেমের তুচ্ছতা আর রাগ, অন্যদিকে কবিরাজের সেই মায়াভরা কথা। সে প্রতিজ্ঞা করেছিল আর যাবে না, কিন্তু কবিরাজের কথা মনে হলে বুক কেঁপে ওঠে। একদিন সে ঠিক করল, শেষবারের মতো যাবে, বলবে আর কখনো দেখা হবে না। শেষ দেখা। রুকসানা আবার সেই বাঁশঝাড়ের পথ ধরে এলো। সিরাজুল বসেছিলেন। মন্ত্র পড়া শেষ করে তিনি রুকসানাকে দেখে কেবল মৃদু হেসে বললেন, জানতাম তুমি আসবে। আর আসব না, আমাকে ভুলে যান। কিন্তু সিরাজুল এবার তার হাত চেপে ধরলেন। তুমি গেলে আমার আসর ফাঁকা হয়ে যাবে রুকসানা, আমি তোমায় চাই। রুকসানা চোখ নামিয়ে বলল, আপনার চাওয়া পূরণ করার মতো পাপ আমি আর করতে পারি না। কবিরাজ মাথা নিচু করে বসে রইলেন, ধীরে ধীরে বললেন, তাহলে যাও, সুখী হও। রুকসানা চলে আসল। পরিণতি। কয়েক মাস পর হাশেমের আচরণ বদলে গেল। সংসারে একটু শান্তি এলো। কিন্তু রুকসানার ভেতরে যে ঝড় বয়ে গেছে,
তার থামল না। রাতের আধারে সে এখনও কখনো কখনো ভাবে সিরাজুলের আসরে ফিরে যাবে কিনা। কবিরাজ সিরাজুলও সেই বাঁশঝাড়ের ঘরে একা বসে থাকে মাঝে মাঝে। ধূপ জ্বালিয়ে বলে, রুকসানা, তুমি কি এখনো আমাকে মনে করো? রুকসানা জানে না এই কষ্টের কোনো সমাধান আছে কিনা। শেষ কথা, একজন কবিরাজের কাছে গিয়েছিল সমস্যার সমাধান চেয়ে। তিনি মন্ত্র দিয়েছিলেন বটে, কিন্তু মনের মন্ত্র দিয়ে যে নতুন এক অশান্তি জাগিয়ে তুলেছিলেন, সে কথা আর কখনো বলা হয়নি। রুকসানা জানে মানুষ সবকিছু ভুলতে পারে না, আর কবিরাজ সিরাজুলও জানে কিছু রোগের কোনো ওষুধ নেই। তাদের গল্পটা থেকে যায় বাতাসে, বাঁশঝাড়ের ফিসফিসে,